আমাদের চারপাশে একটু তাকান, কত রকমের জীবন, তাই না? একদম ছোট্ট আণুবীক্ষণিক শৈবাল থেকে শুরু করে বিশাল আকারের এইপস পর্যন্ত। কিন্তু এই যে কোটি কোটি জীবের এক বিশাল জগৎ, এদেরকে আমরা সাজাবো কিভাবে? কিভাবে এই বৈচিত্র্যের মধ্যে একটা শৃঙ্খলা খুঁজে পাব? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝে নিই। একবার ভাবুন তো, পৃথিবীতে এত এত প্রাণী, এত গাছপালা, লক্ষ লক্ষ প্রজাতি, এই যে বিশাল একটা জগৎ, এর মধ্যে একটা শৃঙ্খলা আনা তো বেশ কঠিন একটা কাজ। বিজ্ঞানীরা ঠিক এই কাজটিই করেন, আর যে পদ্ধতির মাধ্যমে করেন সেটাই আমরা আজ সহজভাবে জানতে চলেছি। তো এই যে জীবজগৎকে সাজানোর বিজ্ঞান, এটার একটা দারুণ নাম আছে। একেই বলা হয় ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। এটাই সেই চাবিকাঠি যা আমাদের এই বিশাল জীবজগতের মধ্যে একটা গোছানো পথ খুঁজে পেতে সাহায্য করে। সহজ কথায় বললে ট্যাক্সোনমি হলো সেই বিজ্ঞান যেটা প্রত্যেকটা জীবকে নিয়ে কাজ করে, মানে তাদের বর্ণনা দেয়, একটা সুন্দর নাম দেয়, আর তারপর তাদের বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট গ্রুপে ফেলে। আর এটা শুধু বড় বড় প্রাণী বা গাছের জন্যই নয়, একদম ছোট অণুজীবদের জন্য এটা একইভাবে কাজ করে। তবে এই যে শ্রেণীবিন্যাসের ধারণা, এটা কিন্তু একদিনে আসেনি, একটা লম্বা যাত্রার মতো আর কি। অনেক আগে ১৭৫৮ সালে ক্যারোলাস লিনিয়াস শুরু করেছিলেন মাত্র দুটো রাজ্য দিয়ে, উদ্ভিদ আর প্রাণী। এরপর আর্নস্ট হ্যাকেল যোগ করলেন তৃতীয় একটি রাজ্য, আর সবশেষে ১৯৬৯ সালে আর.এইচ. হুইটেকার আনলেন ৫ রাজ্যের ধারণা, যেটা আজও সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই ছবিটা দেখুন, অনেকটা একটা উল্টানো পিরামিডের মতো, তাই না? এটাই হলো জীবনের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। একদম উপরে আছে সবচেয়ে বড় ভাগটা, রাজ্য বা কিংডম, আর সেখান থেকে আমরা যত নিচে নামতে থাকব, পর্ব, শ্রেণী, বর্গ হয়ে একদম শেষে প্রজাতি পর্যন্ত তত বেশি নির্দিষ্ট হতে থাকব। ব্যাপারটা অনেকটা একটা ঠিকানার মতো, দেশ থেকে শুরু করে একদম নির্দিষ্ট বাড়িতে পৌঁছানো। তো চলুন এবার আমরা হুইটেকারের সেই বিখ্যাত ৫টা রাজ্যের দুনিয়ায় ঢুকে পড়ি। জীবজগৎকে বোঝার জন্য এটা কিন্তু একটা অসাধারণ নকশা। এই যে ৫টা রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টা আর অ্যানিমেলিয়া, এগুলো কিসের ভিত্তিতে ভাগ করা হলো? হুইটেকার মূলত ৩টে জিনিস খেয়াল করেছিলেন। ১. তাদের কোষটা দেখতে কেমন। ২. তারা খাবারটা কিভাবে জোগাড় করে, নিজেরা বানায় নাকি অন্যের উপর নির্ভর করে। আর ৩. তাদের শরীরটা কতটা জটিল। আচ্ছা, এই রাজ্যগুলো ঠিকঠাক বুঝতে হলে কোষের দুটো ধরন আমাদের একটু জেনে নিতে হবে। একটা হলো প্রোক্যারিওটিক কোষ, একদম সহজ সরল, যার কোনো গোছানো নিউক্লিয়াস নেই। আর আরেকটা হলো ইউক্যারিওটিক কোষ, বেশ উন্নত, যার একটা সুন্দর নিউক্লিয়াস আর অন্যান্য অঙ্গাণু আছে। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু পুরো জীবজগতের শ্রেণীবিভাগের মূল ভিত্তি। আমাদের এই সফরের প্রথম রাজ্য হল মনেরা। এদেরকে বলা যেতে পারে জীবনের আণুবীক্ষণিক কারিগর। এই রাজ্যের সবচেয়ে পরিচিত সদস্য হল ব্যাকটেরিয়া। মনেরা রাজ্যের জীবগুলো কেমন হয়? এরা সবাই এককোষী, আর একটু আগেই যেমনটা বললাম, এদের কোষগুলো হল প্রোক্যারিওটিক। এদের কোষের বাইরে একটা দেয়াল থাকে যেটা পেপটিডোগ্লাইক্যান দিয়ে তৈরি। আর খাবারের জন্য এরা কেউ কেউ নিজের খাবার নিজে বানায়, আবার কেউ কেউ অন্যের ওপর নির্ভর করে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুইটেকার বলতে চেয়েছেন, আমরা যে বড় বড় রাজ্যগুলো দেখি, যেমন প্রাণী, উদ্ভিদ বা ছত্রাক, এদের সবার উৎস আসলে লুকিয়ে আছে এই প্রোটিস্টা রাজ্যের মধ্যেই। মানে প্রোটিস্টা হলো একটা সংযোগস্থলের মতো, যেখান থেকে বাকিদের জন্ম হয়েছে। চলুন এবার উদ্ভিদ রাজ্যের বিশাল আর সবুজ দুনিয়ায় একটা ডুব দেওয়া যাক। এখানে যেমন আছে ছোট্ট মস, তেমনই আছে আকাশ ছোঁয়া সিকোয়া গাছও। উদ্ভিদ রাজ্যকে আমরা মোটা দাগে দুটো বড় ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে ক্রিপ্টোগ্যামি বা অপুষ্পক উদ্ভিদ, এদের বীজ হয় না আর প্রজনন অঙ্গগুলো ঢাকা থাকে। আর অন্যদিকে আছে ফ্যানেরোগ্যামি বা সপুষ্পক উদ্ভিদ, যাদের বীজ হয় আর প্রজনন অঙ্গ স্পষ্ট দেখা যায়। ব্রায়োফাইটা, যেমন ধরুন মস, এদের একটা মজার নাম আছে, উদ্ভিদ রাজ্যের উভচর। কেন বলুন তো? কারণ এদের বংশবৃদ্ধির জন্য জল একদম অপরিহার্য। এদের শরীরে জল বা খাবার পাঠানোর জন্য কোনো পাইপলাইন মানে জাইলেম বা ফ্লোয়েম নেই। আর এদের কিন্তু সত্যিকারের মূল, কাণ্ড বা পাতাও থাকে না। ব্রায়োফাইটার পর বিবর্তনের পথে আর এক ধাপ এগিয়ে এলো টেরিডোফাইটা, যেমন ফার্ন। এদের ক্ষেত্রেই প্রথমবার আমরা ভ্যাসকুলার টিস্যু বা সংবহন কলার দেখা পাই। এই বিশেষ সিস্টেমটাই তাদের ডাঙার পরিবেশে টিকে থাকতে আর লম্বা হতে অনেক সাহায্য করেছিল। এবার আসি সবচেয়ে উন্নত উদ্ভিদদের কথায়। জিমনোস্পার্ম মানে হল নগ্নবীজি, অর্থাৎ এদের বীজগুলো ফলের ভেতরে ঢাকা থাকে না, বাইরেই থাকে, যেমন পাইন গাছ। আর অ্যাঞ্জিওস্পার্ম হল গুপ্তবীজি বা সোজা কথায় ফুলওয়ালা গাছ। এদের বীজ ফলের ভেতরে একদম সুরক্ষিত থাকে। আমাদের চারপাশের বেশিরভাগ গাছই কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম, ধরুন আম গাছ বা গোলাপ ফুল। উদ্ভিদের জগৎ তো দেখা হলো, এবার চলুন প্রাণীরাজ্যের অবাক করা বৈচিত্র্যের দিকে তাকাই। এই জগৎটাকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করে দেখব, অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী। আচ্ছা, একটা জীবকে আমরা কখন প্রাণী বলি? এর কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এরা সবাই ইউক্যারিওটিক আর বহুকোষী হবে।
খাবারের জন্য অন্যের ওপর নির্ভর করবে। এদের কোষে উদ্ভিদের মতো কোনো শক্ত দেয়াল থাকবে না, আর বেশিরভাগই চলাচল করতে পারবে। এখানে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে। আমরা যত প্রাণী দেখি তার মধ্যে কত শতাংশের শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই বলে মনে হয়? উত্তরটা হলো ৮০%-এরও বেশি। হ্যাঁ, পৃথিবীর বেশিরভাগ প্রাণী আসলে অমেরুদণ্ডী। আর এই অমেরুদণ্ডীদের মধ্যে সবচেয়ে বড় আর সফল দলটার নাম হল আর্থ্রোপোডা। পোকামাকড়, মাকড়সা, কাকড়া সবাই এই দলের সদস্য। তাদের বৈচিত্র্য যে কতটা বিশাল, এই ছবিটা তার একটা ছোট্ট উদাহরণ মাত্র। কিন্তু আর্থ্রোপোডরা এত সফল হলো কিভাবে? এর কয়েকটা কারণ আছে। ১. ওদের শরীরটা কাইটিন দিয়ে তৈরি একটা শক্ত বর্মের মতো, যেটা ওদেরকে বাঁচায়। ২. ওদের পাগুলোয় জয়েন্ট আছে, তাই ওরা খুব সহজে চলাফেরা করতে পারে। আর ৩. ওদের শরীরটা মাথা, বুক, পেটের মতো কয়েকটা ভাগে ভাগ করা, যা ওদের একটা গোছানো গঠন দেয়। এই ছবি দুটোর দিকে একবার দেখুন। একদিকে আছে একটা শামুক, মলাস্কা পর্বের প্রাণী, নরম শরীর, কোনো মেরুদণ্ড নেই। আর অন্যদিকে আছে একটা মাছ, করডাটা পর্বের প্রাণী, যাদের নোটকর থাকে, যা পরে মেরুদণ্ডে পরিণত হয়। অমেরুদণ্ডী আর মেরুদণ্ডীর মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। এতক্ষণ ধরে আমরা যে এত ভাগ, এত নাম নিয়ে কথা বললাম, এখন প্রশ্ন আসতেই পারে, এসবের দরকারটা কি? আসলে এই শ্রেণীবিভাগটা আমাদের পুরো জীবজগৎটাকে একটা ম্যাপের মতো করে বুঝতে সাহায্য করে। আমরা জানতে পারি কোন জীবের সাথে কার সম্পর্ক, কে কার থেকে বিবর্তিত হয়েছে। নতুন কোনো প্রাণী বা উদ্ভিদ খুঁজে পেলে তাকে ঠিক জায়গায় বসাতে পারি। চিকিৎসা থেকে শুরু করে পরিবেশ রক্ষা, সবখানেই এই জ্ঞানের প্রয়োজন হয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, বিজ্ঞানীরা তো আজও গভীর সমুদ্রে, দুর্গম মরুভূমিতে নতুন নতুন প্রাণীর সন্ধান পাচ্ছেন। এই নতুন আবিষ্কারগুলো কি আমাদের এই জীবন বৃক্ষের ছবিটাকে বদলে দেবে? আমাদের কি আরও নতুন শাখা প্রশাখা যোগ করতে হবে? এই উত্তরটা জানার জন্য হয়তো আমাদের ভবিষ্যতেই তাকাতে হবে।